হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে তোমাদের এএনএম জিএনএম এক্সামের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এর আগে আমরা লাইফ সায়েন্সের অনেকগুলো মক টেস্ট কিন্তু আপলোড করে দিয়েছি। আজকে আমাদের এটা হচ্ছে কি 6 নম্বর মক টেস্ট। তো আজকে আমরা লাইফ সায়েন্সের এখান থেকে মোট 20টি কোশ্চেন সলভ করব এবং তোমাদেরকে আরেকটা আপডেট সম্পর্কে জানিয়ে রাখি। তোমরা হয়তো অনেকেই জানো যে তোমাদের এএনএম জিএনএম এক্সামের পরীক্ষার যে ফর্ম ফিল আপ সেটি আরও 3 দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। এটি চলবে 24 তারিখ পর্যন্ত এবং পরীক্ষার ডেট আপাতত যা দেওয়া হয়েছিল সেই ডেটটাই দেওয়া হয়েছে, নতুন করে কোনো কিছু চেঞ্জ করা হয়নি। আর পোর্টাল ওপেনিং হবে কারেকশন করবার জন্য। তখন তোমাদের যদি কারো কোথাও ভুল থেকে থাকে তবে নিজের নাম, বাবার নাম, ঠিকানা এইগুলো বাদ দিয়ে যদি অন্য কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে কিন্তু সেগুলো কারেকশন করা যাবে। আর তোমাদেরকে বলে রাখি, তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তার কারণ তোমরা অনেকেই রয়েছো যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেও ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তারা প্লিজ রিকোয়েস্ট করব যে তোমরা যেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যত তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করবে তত তাড়াতাড়ি আমার চ্যানেলটি বড় হয়ে যাবে। তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর এই ভিডিওগুলোকে শেয়ার করে দিও। তাহলে আজকে আমরা চলো যে মোট 20টি প্রশ্ন আছে সেগুলোকে সলভ করি এবং তোমাদেরকে আরও জানিয়ে রাখি যে আগের যে মক টেস্টগুলো রয়েছে সেই মক টেস্টগুলোর লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা সেখান থেকে সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো। তাহলে দেখো আজকের আমাদের প্রথম কোশ্চেনটি দেখে নেওয়া যাক। বলা হয়েছে দেখো, এল আকৃতি ক্রোমোজোমকে বলে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, নাকি টেলোসেন্ট্রিক ক্রোমোজোম, না অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। তো তোমরা জানো যে বিভিন্ন ধরনের ক্রোমোজোমের আকৃতি রয়েছে, যেমন এল, ভি, জে এইগুলো রয়েছে। এছাড়াও আরও রয়েছে। তো আমাদেরকে এখানে যেটা প্রশ্ন করা হয়েছে যে এল আকৃতি ক্রোমোজোমকে কি বলা হয়। তো এল আকৃতি ক্রোমোজোমকে বলা হয় সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। যেখানে কি হয় না, তো সেন্ট্রোমিয়ারের যে অবস্থান অনুসারে এই ক্রোমোজোমগুলোর নাম হয়ে থাকে। তোমরা আমাকে কমেন্টে জানিও যে এই সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের ক্ষেত্রে সেন্ট্রোমিয়ারের অবস্থান কোথায় থাকে। তারপর নেক্সট আমরা 2 নম্বর প্রশ্নটি দেখে নেব। দেখো বলা হয়েছে কোনো একটি অঞ্চলে কোনো এক প্রাণীর অত্যাধিক হারে পপুলেশন ঘনত্বের যা ফলাফল হবে তা হলো শিকার, আন্তঃপ্রজাতি সংগ্রাম, অন্তঃপ্রজাতি প্রতিযোগিতা, না তো প্রোটো কোঅপারেশন। তো 2 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে এক্ষেত্রে দেখা যাবে অন্তঃপ্রজাতি প্রতিযোগিতা। অর্থাৎ কি, যে কোনো একটা অঞ্চলে যখন একই ধরনের প্রাণী অত্যাধিক হারে বাড়তে থাকবে তখন তাদের মধ্যে কম্পিটিশান শুরু হবে, অর্থাৎ বেঁচে থাকার লড়াই শুরু হবে। আর তার দরুন দেখা যাবে হচ্ছে অন্তঃপ্রজাতি প্রতিযোগিতা। তারপর আমরা 3 নম্বর প্রশ্নটি দেখে নেব। দেখো বলা হচ্ছে ফাইলেরিয়াসিস রোগের পরজীবীটি কি। প্লাজমোডিয়াম ভাইভাক্স, অ্যাসক্যারিস লুম্বিকয়েডিস, সালমোনেলা টাইফ, উচেরেরিয়া ব্যানক্রফটি। এখানে আমাদের প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে ফাইলেরিয়াসিস রোগের পরজীবীটি হলো উচেরেরিয়া ব্যানক্রফটি। তারপর আমরা 4 নম্বর প্রশ্নটি দেখে নেব। দেখো বলা হয়েছে একটি পপুলেশনে অনিয়ন্ত্রিত প্রজনন ক্ষমতাকে বলা হয় বায়োটিক পোটেনশিয়াল, প্রজনন হার, ধারণ ক্ষমতা, নাকি হচ্ছে জন্ম হার। তো এখানে আমাদের অ্যান্সারটি হয়ে যাবে যে কোনো একটি পপুলেশনে যখন অনিয়ন্ত্রিত প্রজনন ক্ষমতা দেখতে পাওয়া যায় তখন তাকে বলা হয় বায়োটিক পোটেনশিয়াল। নেক্সট আমরা 5 নম্বর প্রশ্নটি দেখে নেব। দেখো বলা হয়েছে লাইসোজাইম হলো এক প্রকার প্রোটিন, ফ্যাট, মিউকোপলিস্যাকারাইড, প্রোটিন ও লিপিড। তো লাইসোজাইম সেটি হচ্ছে কি এক প্রকার হচ্ছে মিউকোপলিস্যাকারাইড। নেক্সট আমাদের 6 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে সিবামে কী ধরনের অ্যান্টিবডি থাকে। আইজিএ, আইজিএম, আইজিজি, আইজিই। 6 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে সিবামে আইজিএ নামক অ্যান্টিবডি থাকে। নেক্সট 7 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে দেখো ফার্নের অযৌন দশার এককোষী গঠনটি হলো রেণু, ষোড়শ,
জাইগোট নাকি ডিম্বাণু। তো ফার্নের যে অযৌন দশা তার যে এককোষী গঠনটিকে বলা হয়ে থাকে হচ্ছে রেণু। কারণ তোমরা জানো যে ফার্নের হচ্ছে কি পুংরেণু এবং হচ্ছে কি স্ত্রী রেণু দেখতে পাওয়া যায়। তারপর আমরা নেক্সট 8 নম্বর প্রশ্নটি চলে আসবো। দেখো বলা হয়েছে নিম্নলিখিত কোনটি চোখের প্রতিসারক মাধ্যম নয়? লেন্স, ভিট্রিয়াস হিউমার, অ্যাকোয়াস হিউমার নাকি তারারন্ধ্র। তো এখানে 8 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে এখানে চোখের প্রতিসারক মাধ্যম নয় হচ্ছে কি তারারন্ধ্র। এরপর দেখো 9 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে একটি ক্রোমোজোমের ওপর জিনের অবস্থান বিন্দুকে বলা হয় অ্যালিল, লোকাস, জিনোটাইপ নাকি অ্যালিলোমর্ফ। তো একটি ক্রোমোজোমের ওপর জিনের অবস্থান বিন্দুকে আমরা বলে থাকি হচ্ছে লোকাস। নেক্সট আমাদের 10 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হয়েছে নিচের কোনটি হোমোজাইগাস নয়? তোমরা জানো হোমো মানে হচ্ছে কি সেম অর্থাৎ একই হবে, এবং হেটেরোজাইগাস মানে হচ্ছে কি আলাদা আলাদা। তাহলে দেখো এখানটাতে আমাদের দেওয়া আছে দুটো বড় টি অর্থাৎ এরা কিন্তু হোমোজাইগাস। তারপরে দেখো দুটো বড় বি দুটো বড় আর, এরাও কিন্তু হোমোজাইগাস। সি নম্বরটা দেখো দেওয়া আছে একটা বড় বি একটা ছোট বি একটা বড় আর একটা ছোট আর, এইটা হয়ে যাচ্ছে হচ্ছে কিন্তু হেটেরোজাইগাস অর্থাৎ হোমোজাইগাস নয়। আর ডি নম্বরটা বলা হয়েছে দেখো দুটো ছোট বি দুটো ছোট আর, এটাও হচ্ছে হোমোজাইগাস প্রকৃতির। তাহলে অ্যান্সার হয়ে যাবে এখানে 10-এর সি, যে বি বড় বি ছোট বি বড় আর ছোট আর এরা হচ্ছে হোমোজাইগাস নয়। তারপর আমরা চলে আসবো 11 নম্বর প্রশ্নে। দেখো বলা হয়েছে বার্ধক্য এবং ক্যান্সারের সঙ্গে সম্পর্কিত ক্রোমোজোমের অংশটি চিহ্নিত করো। NOR, সেন্ট্রোমিয়ার, স্যাটেলাইট নাকি টেলোমিয়ার। তো এখানে আমাদের 11 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে টেলোমিয়ার বলে, অর্থাৎ যে ক্রোমোজোমের যে শেষ প্রান্ত, টেল মানে আমরা জানি লেজ, যেটা বিভিন্ন প্রাণীর সে বডির শেষ প্রান্তে থাকে, ঠিক সেরকমই অর্থাৎ ক্রোমোজোমের যে শেষ প্রান্ত সেটাকে বলা হচ্ছে কি টেলোমিয়ার। তো সেই জায়গাটাতে সঙ্গে হচ্ছে কি বার্ধক্য এবং ক্যান্সারের সঙ্গে সম্পর্কিত। তারপর হচ্ছে কি 12 নম্বর প্রশ্নটি বলা হয়েছে বহিরাগত যে প্রজাতির প্রভাবে স্থানীয় দুর্বল প্রজাতির বিলুপ্ত হতে পারে সেটিকে শনাক্ত করো। অর্থাৎ এটা বোঝাতে চাওয়া হয়েছে যে এমন ধরনের কোনো একটা বহিরাগত প্রজাতি যেটা কি করতে পারে আমাদের যে সমস্ত দেশীয় প্রজাতির গাছপালা রয়েছে তাদেরকে ধ্বংস করতে পারে বা বিলুপ্ত করে দিতে পারে তাদের নিজেদের প্রভাব বিস্তারের মাধ্যমে। দেখো অপশানগুলো বলা হয়েছে কি ল্যান্টানা, কালকাসুন্দা, সর্পগন্ধা, কালমেঘ। এখানে 12 নম্বর প্রশ্নের উত্তরটা হয়ে যাবে হচ্ছে ল্যান্টানা ক্যামেরা বলে এক ধরনের গাছ রয়েছে, সেটি হচ্ছে কি বহিরাগত প্রজাতি এবং যার প্রচুর প্রভাব দেখতে পাওয়া যায় আশেপাশে বিভিন্ন এলাকাতে। তোমরা কিন্তু এটা দেখতে পাবে, বিভিন্ন ধরনের কালারিং ফুল হয়, বেগুনি, কমলা। তারপর চলো আমরা দেখে নিই 13 নম্বর প্রশ্নটি। দেখো বলা হয়েছে মাইটোসিসের কোনো একটি দশায় নিউক্লিয় জালিকা পুনর্গঠিত হয়, নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে, নিউক্লিয় লাশের পুনরুৎপত্তি ঘটে ও বেমতন্তু অবলুপ্ত হয়। দশাটির নাম কি? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ নাকি হচ্ছে টেলোফেজ। 13 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে এই দশাটিকে বলে থাকি হচ্ছে আমরা কি টেলোফেজ দশা। তারপর চলো আমরা 14 নম্বর প্রশ্নটি দেখে নিই। দেখো বলা হয়েছে কোন বিভাজন প্রক্রিয়ায় বেমতন্তু এবং ক্রোমোজোম গঠিত হয় না? তোমরা জানো যে অ্যামাইটোসিস প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু ক্রোমোজোম এবং বেমতন্তু গঠন হয় না, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অ্যামাইটোসিস। তারপর 15 নম্বর প্রশ্নটি বলা হয়েছে দেখো মায়োলিন যে আবরণী বা মায়োলিন সিট যেটাকে আমরা বলে থাকি সেটি তৈরি হয় কী দ্বারা? বলা হয়েছে দেখো অ্যাস্ট্রোসাইট ও সোয়ান কোষ দ্বারা, অলিগোডেন্ড্রোসাইট ও অস্টিওক্লাস্ট দ্বারা, অস্টিওক্লাস্ট ও অ্যাস্ট্রোসাইট দ্বারা নাকি সোয়ান কোষ ও অলিগোডেন্ড্রোসাইট দ্বারা। এখানে অ্যান্সার হয়ে যাবে সোয়ান কোষ ও অলিগোডেন্ড্রোসাইট দ্বারা। নেক্সট 16 নম্বর প্রশ্নটি বলা হয়েছে বীর্যে শুক্রাণুর সংখ্যা স্বাভাবিকের তুলনায় হ্রাস পেলে তাকে বলা হয় অলিগোস্পার্মিয়া, অ্যাজোস্পার্মিয়া, ভিরিলিজম নাকি হচ্ছে ইম্পোটেন্সি। তো এখানে হচ্ছে কি বীর্যে যখন শুক্রাণুর সংখ্যা স্বাভাবিকের তুলনায় হ্রাস পায় তখন তাকে বলা হয় অ্যালিগোস্পার্মিয়া। তারপর হচ্ছে কি আমরা 17 নম্বর প্রশ্নটি দেখে নেব। দেখো বলা হয়েছে নিউক্লিওজোমে বেস পেয়ারের সংখ্যা কয়টি?
86, 106, 146 নাকি 176? তো নিউক্লিওজোমের বেশ পেয়ারের সংখ্যা হচ্ছে 106টি। নেক্সট 18 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে প্রদত্ত কোডনগুলির মধ্যে কোনটি প্রোটিন সংশ্লেষের সমাপ্তিকরণ কোডন হিসেবে চিহ্নিত করা হয়? ইউএএ অর্থাৎ ইউরাসিল অ্যাডিনিন অ্যাডিনিন, ইউইউ অর্থাৎ ইউরাসিল ইউরাসিল ইউরাসিল, এইউএ অর্থাৎ অ্যাডিনিন ইউরাসিল অ্যাডিনিন, আর ইউজিজি অর্থাৎ ইউরাসিল গুয়ানিন গুয়ানিন। এখানে আমাদের অ্যান্সারটি হয়ে যাবে 18 নম্বর প্রশ্নের উত্তরটি যে ইউএএ। তারপর নেক্সট আমরা 19 নম্বর প্রশ্নটি দেখে নেব। দেখো বলা হয়েছে জোড় কলম গঠনের ক্ষেত্রে স্টক ও শিয়নকে জোড়া দেওয়ার সময় প্রকৃতপক্ষে কি জুড়তে হয়? ফ্লোয়েমের সঙ্গে ফ্লোয়েম, জাইলেমের সঙ্গে জাইলেম, ক্যাম্বিয়ামের সঙ্গে ক্যাম্বিয়াম নাকি মজ্জার সঙ্গে মজ্জা? এখানে অ্যান্সারটি হয়ে যাবে জোড় কলম গঠনের ক্ষেত্রে স্টক ও শিয়নকে জোড়া দেওয়ার সময় প্রকৃতপক্ষে জুড়তে হয় ক্যাম্বিয়ামের সঙ্গে ক্যাম্বিয়াম। এরপর আজকে আমাদের লাস্ট প্রশ্ন 20 নম্বর, চলো দেখে নেওয়া যাক। দেখো বলা হয়েছে কোনো নির্দিষ্ট পপুলেশনে জ্যামিতিক হারে বৃদ্ধির পর জনসংখ্যা যদি স্থিতিশীল হয় তখন সেক্ষেত্রে বৃদ্ধির কার্ভটি কেমন হবে? এস আকৃতির, জে আকৃতির, ইউ আকৃতির নাকি এন আকৃতির? এখানে অ্যান্সার হয়ে যাবে যে বৃদ্ধির কার্ভটি হবে এস আকৃতির। তাহলে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে মোট লাইফ সায়েন্সের 20টি কোশ্চেন কিন্তু সলভ করে ফেললাম। তোমরা জানো যে এএনএম জিএনএম এক্সামের জন্য আমার চ্যানেলে আরও রিজনিং থেকে শুরু করে গত বছর পরীক্ষার জন্য যে মক টেস্টগুলো বানানো হয়েছে সেইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তাই সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই এই ভিডিওগুলোর পাশাপাশি দেখবে। এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো প্রচুর প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে তোমাদের বন্ধুরাও কিন্তু এই ভিডিওগুলো দেখে অনেক বেশি উপকৃত হয়। আর আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নাও এখনই, এবং নিত্য নতুন আমার চ্যানেলে কিন্তু ভিডিও আসতে থাকবে। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।